আমন্ত্রণ জানাচ্ছি আরআইসিএল টিএম এক্সপার্ট জনতন্ত্র গণতন্ত্রে আপনাদের সাথে আছি আমি হোসাইন শাহাদাত। আমরা আজ আলোচনা করব রাজপথের আন্দোলন, যে আন্দোলনের মাধ্যমে আসলে সরকার পরিবর্তন হয়েছে। রাজনৈতিক দলগুলো বলছে আবারও সেই আন্দোলনের মাধ্যমে ভোট এবং ভাতের অধিকার ফিরিয়ে আনতে হবে। এই প্রশ্ন আসলে কেন আসছে, কেন রাজনৈতিক দলগুলো সরকারের উপর আস্থা রাখতে পারছে না, যেই কথাটি এরই মধ্যে প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচনের এক ধরনের সময়সীমা তিনি জানিয়েছেন, তার উপর আসলে কেন আস্থা রাখতে পারছেন না, কেন আন্দোলনের কথা বলছেন, বিশেষ করে রাজপথের আন্দোলন। এই আস্থা অনাস্থার যে বিষয়গুলো, সেগুলোর সমাধানের আসলে উপায় কি, আস্থা ফিরিয়ে আনার জন্য আসলে কী করা দরকার, এসব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে দুজন সম্মানিত অতিথি আছেন স্টুডিওতে। আমাদের সাথে আছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, আপনাকে স্বাগত জানাচ্ছি। আছেন আমাদের সাথে ডক্টর আসিফ মোহাম্মদ শাহান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতেই আসতে চাই, আমাদের বিষয় আজকে নির্ধারণ করেছি ফের কেন রাজপথের আন্দোলন। সাকি ভাই, আপনার কাছেই আসতে চাই। এর মধ্যে তো আসলে এক ধরনের একটি আভাস তো পাওয়া গেছে, পরিষ্কার করে আসলে বলা হয়েছে যে কবে নাগাদ নির্বাচন হবে, যদিও সেটির কোনো রোডম্যাপ দেওয়া হয়নি। কিন্তু যদি আমি বিএনপি মহাসচিবের বক্তব্য, গতকালের বক্তব্য শুনি, তিনি বলছেন ভাত এবং ভোটের অধিকার আদায়ে আবারও রাস্তায় নামতে হবে। এটি কি আসলে সেই পর্যায়ে কি, মানে পরিস্থিতি কি আসলে সেই পর্যায়ে গেছে? ধন্যবাদ আপনাকে। আমি আমার সহ-আলোচক ডক্টর শাহান সহ যারা দেখছেন তাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা তো যেটা দেখলাম যে প্রধান উপদেষ্টা এটা অনুভব করেছেন যে পলিটিক্যাল পার্টি দিক থেকে, বিশেষত বিএনপির দিক থেকে এবং সাধারণভাবে বলা চলে রাজনৈতিক দল, দেশের জনগণের বিভিন্ন অংশ, কেননা তারা সবাই কথা না বললেও আমরা তো সমাজে থাকি, বিজনেস কমিউনিটি বলেন, ইভেন সাধারণ জনগণের মধ্যে একদমই খেটে খাওয়া মানুষ, তাদের জায়গা থেকে ভাই নির্বাচন কবে হবে একটা অনিশ্চয়তার জায়গা ছিল। যে কারণে আমরা বারবার বলছিলাম যে নির্বাচনের একটা রোড ম্যাপ আমরা যদি পাই তাহলে এটা ভালো হয়। এখন রোড ম্যাপ চাওয়া মানে কিন্তু আগামীকাল নির্বাচন চাওয়া না। রোড ম্যাপ চাওয়া মানে হচ্ছে কবে নাগাদ নির্বাচন হতে পারে একটা সুস্পষ্ট ধারণা, এবং সেটা একটা যৌক্তিকতাটাও সকলে মিলে একটা আলোচনার মধ্যে দিয়ে জায়গায় প্রতিষ্ঠিত হওয়া, এবং কি কি সংস্কারটা হবে সেটাকেও সুনির্দিষ্ট করা। যেমন আমরা খুব আমাদের দলের জায়গা থেকে পরিষ্কার করেছি, শুরু থেকে এখনও করি, যে সংস্কার এবং নির্বাচন এই দুটাকে আমরা পরস্পর বিরোধী জিনিস মনে করি না, বরং উল্টোটা মনে করি, পরস্পরের পরিপূরক, মানে একটা আরেকটার জন্য দরকার। এবং এই কথা তো আমরা আগে থেকেই বলেছি, আমাদের দলের দিক থেকে আমরা বলেছি যে আরেকটি সুষ্ঠু নির্বাচন সম্ভব না বিদ্যমান ব্যবস্থা বহাল রেখে। কাজে নতুন একটা গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত দরকার, তার জন্য একটা গণতান্ত্রিক সংবিধান লাগবে, তার জন্য রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠানগুলোর সংস্কার করতে হবে, আইনের সংস্কার করতে হবে, এবং নির্বাচন এই প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা সুষ্ঠু নির্বাচনের ভিত্তি তৈরি করতে হবে। এখন এইখানে তো একটা অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থানের নানান অংশীদাররা ছিল, সবাই মিলে লড়াই করে আমরা করেছি, এবং তাদের ঐক্যমত্যের ভিত্তিতেই পুরো পলিটিক্যাল ট্রানজিশনটা এগিয়ে নিয়ে যাওয়া দরকার। এই কথা আমি বারবার বলেছি, মানে আমার নিজেরই বলতে বলতে এখন আমার ধারণা মানুষ ইয়া করছে কিনা, যে রাজনৈতিক উত্তরণ এই কাজটায় যথাসম্ভব একটা ঐক্যমত্য আমাদের থাকলে সেটা ভালো। এক তো হচ্ছে, এটা আমি মনে করি যে রাজনৈতিক দিক থেকে ওটা এই মুহূর্তে এটাই সবচেয়ে সঠিক এবং ন্যায্য। অন্য দিক থেকে আপনি যদি থ্রেটের জায়গা চিন্তা করেন, যে আমরা পতিত ফ্যাসিস্টদের যে তৎপরতা, তাদের দেশি বিদেশি যে নানান দোসররা আছে, সবাই মিলে যে একটা হুমকি সবসময় তৈরি করে রাখে, সেক্ষেত্রে ঐক্যমত্যের প্রয়োজনীয়তাটা খুব জরুরি। তো দুই দিক থেকেই আমাদের এখন যেটা দরকার, আমার মনে হয় যে প্রধান উপদেষ্টা এই জিনিসটা অনুভব করেছেন, এবং করেছেন বলে তাদের আগের ইঙ্গিত ছিল যে 5ই জানুয়ারির মধ্যে কমিশনগুলো রিপোর্ট দিবে, তারা স্টেক হোল্ডারদের সাথে আলোচনা শুরু করবেন, এবং তার মধ্য দিয়ে একটা জায়গা হয়তো তারা পৌঁছাবেন। তবে তিনি তার আগেই 16ই ডিসেম্বরে একটা টাইমলাইনের ধারণা দিয়েছেন, যে নভেম্বর 25 টু ধরেন প্রথমার্ধ 26-এর প্রথমার্ধ। এখন এর মধ্যে এই আমার মনে হয় যে খুব দ্রুতই, যতটা দ্রুত সম্ভব অ্যাটলিস্ট রিপোর্টগুলো পাওয়া গেলে, কিংবা তার আগেও হতে পারে, প্রাথমিকভাবে স্টেক হোল্ডারদের সাথে, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর সাথে আমার মনে হয় সরকারের বসা উচিত। বসলে যেটা হবে যে এই যে টাইমলাইন, কি কি সংস্কারের বিষয়ে সরকার ভাবছে,
এবং কোন সংস্কারগুলো নির্বাচনের আগে সম্ভব, কোন সংস্কারগুলো নির্বাচনের পরে যাবে, সেইগুলোর মধ্যে একটা ঐক্যমত্য এবং টাইম কোনটাতে কীরকম লাগতে পারে সে বিষয়েও একটা ঐক্যমত্যের জায়গা তৈরি হবে এবং নির্বাচনের তারিখ নিয়েও সরকার তখন কনফিডেন্টলি সুনির্দিষ্ট একটা জায়গা তৈরি হতে পারে। এই যে একটা সুনির্দিষ্ট রোডম্যাপ ইনক্লুডিং রিফর্ম, সংস্কার সহ একটা সুনির্দিষ্ট নির্বাচনের তারিখ কিংবা রোডম্যাপ, এইটা এখন আলোচনার মধ্য দিয়ে তৈরি হবে। এইটা তৈরি হয়ে গেলেই হয়তোবা এই কিছুটা যে অনিশ্চয়তা বলতে পারেন কারো কারোর মধ্যে কিছুটা অবিশ্বাসের জায়গাও কাজ করতে পারে নানান কারণে, কারণ যাদের ধরেন অভিজ্ঞতা অনুযায়ী তো মানুষ কাজ করে, ফলে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বিভিন্ন রকম অভিজ্ঞতার জায়গা আছে। সেই অভিজ্ঞতা থেকে আমার মনে হয় যে তারা তাদের পলিটিক্যাল অ্যাকশনগুলোকে অনেক ক্ষেত্রে ঠিক করেন। আপনারও একটি রাজনৈতিক দল, আপনি নিজেও রাজনীতি করেন, নির্বাচন করবেন হয়তোবা, আপনাদের দলের অবস্থা আপনারও কি তাই একই মনে করেন? আমার দলের অবস্থান 100% আমার দলের অবস্থান বলেছে। আমি বলি যে আমি মনে করি আমাদের দল এবং গণতন্ত্র মঞ্চ মনে করে অবিলম্বে প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলীর কাজ হচ্ছে স্টেক হোল্ডারদের সাথে বসা, রাজনৈতিক দল, শিক্ষার্থী, শ্রেণী পেশা অংশীজন যাদের তারা মনে করেন, এবং বসে এই সংস্কার কতটা আগে হবে কতটা পরে হবে, ইলেকশন ডেট কতটা, মোটামুটি এখন অন্তত একটা মাস যদি নিশ্চিত করা যায়, পরে হয়তো আরো সুনির্দিষ্ট ডেট ডিক্লেয়ার করা যাবে, এইটা ডিফাইন করা। এই রোডম্যাপটা থাকলে যেটা হবে মনে করি, এক হচ্ছে রাজনৈতিক দলগুলো তখন তার এই নিজ নিজ নির্বাচনী প্রস্তুতি কিংবা ওই দিকে তারা মনোযোগ দেবে, অর্থাৎ পলিটিক্যাল অঙ্গনে স্টেবিলিটি আসবে। পলিটিক্যাল স্টেবিলিটির ইনফ্লুয়েন্সটা পড়বে ইকোনমিক স্টেবিলিটিতে। অর্থনৈতিকভাবে ধরেন বিনিয়োগ বাড়ানোর প্রশ্ন আছে, মানুষ তো পরিকল্পনা করে যে আচ্ছা এত নির্বাচন হবে, নির্বাচনের পরে কি হবে, ফলে রিস্ক ফ্যাক্টরগুলো কি কি, বিনিয়োগ কিভাবে হবে, এবং এইটা সমস্ত অর্থনীতির মধ্যে একটা নিশ্চয়তার জায়গা সৃষ্টি করবে। ফলে রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক স্থিতিশীলতা যদি তৈরি হয়, আমরা যে ধরনের অ্যাডভার্সারিগুলো মোকাবেলা করছি, লোকাল এবং আউটসাইড, মানে অভ্যন্তরীণ এবং বহিস্থ, সব ক্ষেত্রে আমাদের শক্তি অনেক বাড়বে এগুলো মোকাবেলা করার ক্ষেত্রে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে ইলেকশনের রোড ম্যাপ এটা তো সরকারের জন্য সহায়ক, এটা মানে সমস্ত পক্ষের জন্যই সহায়ক। সেই দিক থেকে এটা আলাপ আলোচনা করে দ্রুত করাটাই আমরা মঙ্গল মনে করি। জি অবশ্যই। আমি ডক্টর আসিফ মোহাম্মদ শাহান, আপনার কাছ থেকে আসলে যেটি শুনতে চাইবো সেটি হচ্ছে 4.5 মাস হলো আসলে সরকারের, এর মধ্যে আমরা দেখেছি প্রায় 4 মাসের মাথায় গিয়ে একটি অন্তত এক ধরনের একটি ধারণা পাওয়া গেল কবে নাগাদ নির্বাচন হবে, এবং এর আগে কিন্তু আসলে মানে সরকারের কোনো পক্ষ থেকে আসলে সেভাবে বোঝা যাচ্ছিল না, কিন্তু রাজনৈতিক দলগুলোর প্রেশার কিন্তু শুরু থেকেই ছিল। এটি মোটামুটি বোঝা যায় আসলে রাজনৈতিক দলগুলোর চাপের কারণেই এক ধরনের একটি সরকারের একটা অবস্থান জানা গেল। এখন কি রাজনৈতিক দলগুলো আসলে এখন যে চাপটা প্রয়োগ করছে নতুন করে, এই যে আন্দোলনের কথা বলছে একটি বড় দলের কাছ থেকে যখন এই ধরনের কথা আসে, সেটি কি সরকারকে আরো বেশি চাপের মধ্যে ফেলছে কিনা, এবং সেই জায়গাটাতে আসলে এই চাপটা কি সরকারের সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সহায়ক হবে, নাকি আসলে তাদের যে কাজগুলো সংস্কারের জায়গাগুলোতে সেই জায়গাতে ব্যাহত হচ্ছে? আমি একটু কোট করি, একজন উপদেষ্টা আজকে বলেছেন, আসিফ মাহমুদ, তিনি বলছেন যে এই যে রাজনৈতিক দলগুলোর যে অধৈর্য হয়ে যাওয়ার যে বিষয়টা, সেটি আসলে সংস্কার কার্যক্রমকে ব্যাহত করছে। আপনিও কি তাই মনে করেন? আচ্ছা, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দেখুন, এইখানে একটা কথা মনে হয় খুব পরিষ্কার করা দরকার, সেটা হচ্ছে আপনি যদি আমরা যে বিএনপির রাজনৈতিক অবস্থানের কথা দেখেন, বিএনপি কিন্তু শুরু থেকেই দ্রুত নির্বাচনের একটা দাবি হচ্ছে গিয়ে জানিয়ে আসছিল, এবং এর পেছনে যে জিনিসটা গুরুত্বপূর্ণ যে প্রত্যেকটা রাজনৈতিক দল তো হচ্ছে গিয়ে তার যে অবস্থান, সে যে জায়গাটায় পৌঁছাতে চায়, তার কম্পারেটিভ অ্যাডভান্টেজ, সেটি হচ্ছে গিয়ে চিন্তা করে। এখন বর্তমান রাজনৈতিক বাস্তবতা যদি আপনি দেখেন, তাহলে অবশ্যই যেটা পরিষ্কার সবার কাছে যে বিএনপি অন্যতম প্রধান একটি রাজনৈতিক দল, এবং ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে তাদের অবস্থানটা বা তাদের অপরচুনিটিটা হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যত দ্রুত নির্বাচন হবে তত দ্রুত বিএনপির পক্ষে ক্ষমতায় যাওয়া সম্ভব হবে, এবং এর ফলে যত দেরি হচ্ছে তত কিন্তু কতগুলো ঘটনা খুব দ্রুত ঘটছে। আমরা চাঁদাবাজি এবং অন্যান্য যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর মাত্রা যে বেড়ে যাচ্ছে সেটা টের পাচ্ছি। সেটার সাথে বিএনপির নেতাকর্মীদের কিছু নেতাকর্মীদের একটা সংযোগের ব্যাপারটা আমরা জানছি, এবং এই ধরনের ঘটনার বিস্তৃতি যত বাড়ছে তত হচ্ছে বিএনপির, আপনি যদি রাজনৈতিক অবস্থান যেটা বলেন সেটার ক্ষেত্রে একটা প্রশ্নবিদ্ধতার
তৈরি হচ্ছে। সো এইটা বিএনপির জন্য একটা সমস্যা। সো বিএনপি চাইবে হচ্ছে দ্রুত ইসে করার জন্য। দ্বিতীয়ত আমরা দেখছি যে হচ্ছে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা একটা রাজনৈতিক দল করতে যাচ্ছেন, এটা এখন মোটামুটি পরিষ্কার। আজকেও দেখলাম প্রায় বোধহয় 200টার মতো কমিটি হচ্ছে ওনারা করেছেন। এখন যখন একটা নতুন রাজনৈতিক দল আসছে, এই রাজনৈতিক দলগুলি ভোটে অংশগ্রহণ করবে এটাও পরিষ্কার। এখন যদি ওনারা ভোটে অংশগ্রহণ করেন, তাদের তো আগে থেকে কোনো নির্দিষ্ট ভোট ব্যাংক নেই, তাহলে তারা তো কারো কাছ থেকে ভোট কাটবেন। এবং যেটা সম্ভব যে যেহেতু হচ্ছে গিয়ে বিএনপি এখন সবচাইতে বেশি ভোটের আশা করছে, যেহেতু হচ্ছে গিয়ে বিএনপির কিছু ক্ষেত্রে জনপ্রিয়তা এবং এই প্রশ্নগুলো উঠছে, সো বিএনপির থেকেই ভোটগুলো কাটার সম্ভাবনা এসে বেশি। তো এই দিক থেকে তো হচ্ছে গিয়ে বিএনপির আরও বেশি দুশ্চিন্তিত হবার একটা সঙ্গত কারণ আছে। এছাড়া কিংস পার্টি হ্যান অনেক কিছুই হচ্ছে গিয়ে তারা বলছেন। সো আপনি যদি বিএনপির অবস্থানটাকে দেখেন, তাহলে বিএনপির শঙ্কিত হওয়ার, বিএনপির দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার এই সকল কিছুর এক রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষিতে একটা ব্যাপার আছে, দুই আরেকটা নতুন রাজনৈতিক শক্তি তৈরি হলে রাজনৈতিক হিস্সায় তার অবস্থান কোন জায়গাটায় দাঁড়াচ্ছে সেই প্রশ্নটা আসছে। এবং এখানে এই জিনিসটা পরিষ্কার করা দরকার যে বিএনপি কিন্তু গোড়া থেকেই বলে আসছে যে সংস্কারের দায়িত্ব হচ্ছে তার, নির্বাচিত যে সরকার আসবে তারা মনে করে না হচ্ছে গিয়ে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের ব্যাপারে বিশাল কোনো ম্যান্ডেট আছে। তারা যেটা বারবার বলছে যে নির্বাচনের জন্য যতটুকু দরকার ততটুকু করেই হচ্ছে গিয়ে করা হয়। কিন্তু আপনি যদি অন্যান্য রাজনৈতিক দলগুলোর দিকে দেখেন, এখানে আবার আরেকটা বিষয় চলে আসছে যে একটা রাজনৈতিক দল, কারণ যদি এখন হচ্ছে গিয়ে আমরা একটা ঐকমত্যে না পৌঁছাই যে আমরা কতটুকু সংস্কার চাই, ইভেন যদি ঐকমত্যে পৌঁছাইও, আমাদের অতীত অভিজ্ঞতা বলে যে রাজনৈতিক দল ক্ষমতায় যায় তারা হচ্ছে গিয়ে এই প্রতিশ্রুতি কখনোই রক্ষা করেন না। সেটা আমরা 90-এর পরবর্তীতেও দেখেছি, 2007-এও দেখেছি, 2024-এ যে হবে না সেটার কোনো নিশ্চয়তা নেই। বা অনেক সময় যেটা আওয়ামী লীগের সময় আমরা দেখেছি, এই প্রস্তাবগুলি এমনভাবে বাস্তবায়ন হয় যার ফলশ্রুতিতে সংকট হচ্ছে আরও দৃঢ়তর হয়। তো তাহলে এই যে একটা জায়গা, এখানে তাহলে আপনার যে সংস্কারের মাত্রা কতখানি হবে, আমার মনে হয় একটা বোঝাপড়া সবারই আছে যে সকল কিছু এই সরকার করে ফেলবে এটা সম্ভব না। এখন কি শুধু কি ইলেকশনের মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকব, নাকি হচ্ছে আমরা রাজনৈতিক যে বন্দোবস্তের কথা বলা হচ্ছে, রাজনৈতিক আমি বন্দোবস্ত বলি, আমি রাজনৈতিক যে নতুন একটা ইকুইলিব্রিয়াম তৈরি করার যে চেষ্টা করা হচ্ছে সেইটার দিকে সংস্কার আসলে হচ্ছে গিয়ে কতখানি যাবে, সেইটা নির্ভর করবে যে আমরা ইলেকশন কেন্দ্রিক সংস্কারের বাইরে কতখানি যাব। যত বেশি আমরা বাইরে যেতে যাব তত বেশি হচ্ছে গিয়ে বিএনপির জন্য একটু হলেও সমস্যা তৈরি করে, কারণ তখন সংস্কার কর্মকাণ্ডের উপরে পোস্ট ইলেকশন যদি সংস্কার হয় তাহলে বিএনপির যতখানি কন্ট্রোল থাকবে, প্রি ইলেকশন যদি সংস্কার হয় তাহলে বিএনপির ততখানি কন্ট্রোল থাকবে না। সো এইটাও হচ্ছে গিয়ে বিএনপির একটা শঙ্কার কারণ। তো তাহলে বিএনপির শঙ্কার অনেকগুলো কারণ আছে। সো সেই দিক থেকে হচ্ছে গিয়ে বিএনপি চাবে, এবং অবশ্যই যেটা বললাম যে সংস্কারের ক্ষেত্রেও তারা চাচ্ছেন মিনিমাম টু, এইটাকে বাড়ানো। বিএনপি আসলে সংস্কারটা সেভাবে আসলে চাচ্ছে না, যেটা আসলে আমি এটা বলতে চাচ্ছি না যে বিএনপি সংস্কারটা সেভাবে চাচ্ছে না, আমি বলছি অথবা তারা করতে চায়, তাদের যেহেতু 31 দফা দেওয়া আছে, বিএনপি নিজস্ব একটা ভিশন আছে। যেমন আমি জাস্ট সোজা একটা উদাহরণ দিই, যেমন দেখেন পার্থক্যের কোথায় আর আমরা এটাকে কতখানি হচ্ছে বাড়াতে পারি। যেমন দ্বিকক্ষ বিশিষ্ট এ ব্যাপারে বিএনপির 31 দফায় আছে, এ ব্যাপারে আমরা যা যা শুনছি মোটামুটি একটা ঐকমত্য আছে। এখন যে জায়গাটায় পার্থক্য, যে জায়গাটায় আলোচনার স্কোপ, যে দ্বিকক্ষ বিশিষ্ট যদি হয় তাহলে নিম্নকক্ষে নির্বাচন ব্যবস্থা কি হবে, উচ্চকক্ষে নির্বাচন ব্যবস্থা কি হবে। বিএনপির যেটা আইডিয়া, বিএনপি যেটা বলছে যে তারা সেখানে জ্ঞানীগুণী লোকজনদেরকে নিয়োগ দিবেন যারা হচ্ছে পলিসির ক্ষেত্রে একটা ভূমিকা পালন করবেন। কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু সেখানে একটা ইফেক্টিভ আপার হাউস চাচ্ছেন যারা জবাবদিহিতে অংশগ্রহণ করবেন, যেখানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের একটা কথা আসছে যে নিচের কক্ষে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, উপরের কক্ষে প্রপোর্শনাল রিপ্রেজেন্ট। তাহলে এইখানে কিন্তু একটা পার্থক্য চলে আসছে। তাহলে এই পার্থক্যটা দূর করার জন্য একটা আলোচনা দরকার। আমরা হয় কোনো একটা ঐকমত্যে পৌঁছাবো অথবা কোনো একটা কিছু ঘটবে। এখন আপনি যদি বিএনপির জায়গায় দাঁড়ান, আপনি সংস্কার চাচ্ছেন না তা কিন্তু না, কিন্তু আপনি সংস্কার চাচ্ছেন আপনার টার্মসে, এবং সেইখানে নেগোশিয়েট করাটা হচ্ছে আপনার ক্ষমতার জন্য কিছুটা হলেও সমস্যা তৈরি করে। সো সে পর্যন্ত আপনি যেতে চান না, এই জায়গাটা হচ্ছে গিয়ে পার্থক্য। বুঝতে পেরেছি, ধন্যবাদ। আমি আবারও একটু সাকিবের কাছে আসতে চাই যে নতুন একটি রাজনৈতিক দল এরই মধ্যে ঘোষণা হয়েছে ছাত্রদের পক্ষ থেকে, জনশক্তি যেটার নাম। এই যে নামটা বোধহয় এখনো ফাইনাল হয়নি, মানে ফাইনাল হয়নি এখনো, মানে আমরা নাম পাচ্ছি। আর আরেকটি আছে নাগরিক কমিটি। এই যে রাজনৈতিক দলগুলো আসছে, অনেকে বলছে যে এই রাজনৈতিক দলগুলো কাইন্ড অফ সরকার তাদেরকে আসলে সুযোগ করে দিচ্ছে, সময় দিচ্ছে। আমরা আসলে ছাত্রদের দিক থেকে আমরা সবসময় শুনতে পাচ্ছি যে বিচার না হওয়ার আগ পর্যন্ত
কোনো নির্বাচন হবে না, শুধুমাত্র নির্বাচনের জন্য এই আন্দোলন হয়নি, গণ অভ্যুত্থান হয়নি, এই জায়গায় একটি আসলে বিশ্বাস অবিশ্বাসের জায়গা তৈরি হয়েছে, বিশেষ করে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে। এইটা আসলে সরকারের দিক থেকে এটিকে আসলে পরিষ্কার করাটা কতটা জরুরি, বা এই কারণ এটি একটি সংকট তৈরি করছে কিনা সামনের দিনে? প্রথম বিষয় হচ্ছে যেমন দেখুন, সংস্কার বিষয়ে তো মানুষের একটা সমর্থন ছিল, আর এটা কেন সমর্থনটা তৈরি হচ্ছে, সংস্কার ব্যাপারটা রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে বলছে। আমরা বলছি ধরেন বহু আগে থেকেই, আমাদের তো প্রতিষ্ঠাকাল থেকেই এটাই আমাদের রাজনীতি, যে একটা রাষ্ট্রটাকে গণতান্ত্রিক করতে হবে, গণতান্ত্রিক রূপান্তর ঘটাতে হবে। কেউ সংস্কারের ভাষায় বলেছেন, কেউ রূপান্তরের ভাষায় বলেছেন। বিএনপি 19 সালের পরে এসে 22-এ এসে বলল যে এটা মেরামত করতে হবে। এখন দেখুন, এই যে সংস্কার, রূপান্তর, মেরামত, এগুলো সবই কন্টেন্টে একই জিনিস, নানান ভাষায়। তার মানে রাষ্ট্রটা একটা গণতান্ত্রিক জায়গায় দাঁড় করাতে হবে, যেটা এখন নাই। এই কথাগুলো রাজনৈতিক দলের দিক থেকে নানান পর্যায়ে নানাভাবে এসছে। এমনকি বিএনপির মতো বড় রাজনৈতিক দল যারা একসময় ক্ষমতায় ছিল, তারাও যখন এটাকে নিয়েছে তখন এটা একটা জাতীয় বিষয়ে পরিণত হয়ে গেছে। এখন আওয়ামী লীগের একটা আরো বড় দল ছিল, তারাও এই বিষয়ে তাদের কথা বলার কথা, তারা এগুলো সমস্ত রিজেক্ট করে দিয়ে জোর করে, গুলি করে, খুন করে ক্ষমতায় থাকার সিদ্ধান্ত নিয়েছে, এবং সেই অনুযায়ী তারা তাদের কাজ করেছে। পরিণতিতে তারা উৎখাত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে মানুষ সমর্থন দিয়েছেন, মানুষের মধ্যে সংস্কার চিন্তা আনার ক্ষেত্রেও কিন্তু রাজনৈতিক দলগুলোর একটা ভূমিকা আছে। সো এইটা রাজনৈতিক দলগুলোর জায়গা থেকে এখন যে জিনিসটা, বিশেষত আমি বিএনপির জায়গাটা যদি দেখি, তাদের কথা হচ্ছে যে আমরা ইলেকশনে যাব, ইলেকশনের পরে আমরা সংস্কার করব। কিন্তু আবার একটা জায়গা তৈরি হয়েছে যে আমরা তো এর আগেও দেখেছি, তখন তো ঠিক এগুলো রক্ষা করা হয়নি। যেমন 90 সালের পরের কথা বলা হয়, কিংবা এর আগেও 71 সালের পরেও তো মানুষের আকাঙ্ক্ষিত জায়গায় পৌঁছানো যায়নি। সেই দিক থেকে সংস্কার কিছু আগে করার ব্যাপার আছে। এখন বিরোধী সরকারের দিক থেকে বলা হচ্ছে যে তারা সংস্কার চায়, সংস্কারের জন্য সময় দরকার। কিন্তু 4 মাস পার হলেও উল্লেখযোগ্য কোনো বিষয়ে কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত মানুষ দেখছে না। আমরা যারা আস্থা রাখছি, সরকারকে সমর্থন দিচ্ছি, তারাও কিন্তু বলতে পারবো না যে আছে এই সংস্কারটা করা হয়েছে। ধরুন, ট্রাফিক ব্যবস্থা কি কোনো পরিবর্তন এসছে? আমরা কি এই কথাটা বলতে পারি যে না, অ্যাটলিস্ট প্রয়োজনীয় সংখ্যক ট্রাফিক পুলিশ, কমিউনিটি পুলিশ যে কোনো আকারে হোক, একটা নিয়োজিত আছে, এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ট্রাফিক পুলিশ ব্যবস্থাপনা দরকার, কোনো কোনো পয়েন্টে 24 ঘন্টাই দরকার, তাহলে সেখানে সেই নিয়োগ আছে। এবং একজন ব্যক্তি তো 24 ঘন্টা ডিউটি পালন করবে না, আপনি তো 3 শিফটে ভাগ করতে পারেন কোনো কোনো পয়েন্টে। আর সব জায়গায় এটা প্রয়োজনও নাই, সব জায়গায় কিন্তু এটা প্রয়োজন নেই। ঢাকা শহরের কিছু পয়েন্টে হয়তো 24 ঘন্টা লাগবে, কিছু পয়েন্টে কি বলে যে 16 ঘন্টা লাগবে, কিছু পয়েন্টে 12 ঘন্টা 8 ঘন্টাতেও কাজ হবে। তো এই বিষয়গুলো আমি মনে করি যে এখন আপনার দৃশ্যমান কোনো জায়গা কিন্তু নাই। মানুষ দ্রব্যমূল্য নিয়ে নাকাল, সেখানে কি খুব দৃশ্যমান কোনো আছে? হ্যাঁ, ফাইন্যান্স মিনিস্ট্রি অনেকগুলো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন, আর্থিক খাতে বেশ কিছু, না অনেকগুলো শৃঙ্খলা ফেরানোর জায়গা। আমরা আর্থিক খাতের ক্ষেত্রেই বলবো যে অনেকগুলো শৃঙ্খলা ফেরানোর ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয়ে বেশ কিছু জোরালো পদক্ষেপ, এবং রিজার্ভের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু, রিজার্ভের ওই জায়গাগুলো, ওগুলো তো অনেকটা টেকনিক্যাল জায়গা, যেখানে দুর্নীতিটা বন্ধ করলেই অনেকটা উন্নতির জায়গা ঘটে। কিন্তু যেখানে ম্যানেজমেন্টের জায়গা, যেখানে চেইনটার একটা পরিবর্তন ঘটানোর ব্যাপার, সেইটার ক্ষেত্রে যেখানে ধরুন দ্রব্যমূল্য, এটা তো একটা বড় চেইন, উৎপাদন থেকে একেবারে বাজার পর্যন্ত আনতে মাঝখানে অনেকগুলো পর্ব আছে। এই পুরো জায়গাগুলো থেকে কিন্তু আপনি কোনো বড় পদক্ষেপের জায়গায় যেতে পারছেন না। এমনকি অর্থ উপদেষ্টাও একটা বললেন যে আমি তো সবগুলো জায়গায় করেছি, অর্থনৈতিকভাবে যা যা করা যায় সেটা তুমি করেছেন, এখন বাজারে চাঁদাবাজি হয়, আমি এটা কিভাবে ঠেকাবো? এটা এমন একার কাজও না, তাহলে এটা পুরোটা গভর্নমেন্টের কাজ। সেই জায়গাগুলোতে মানুষ এখনো দৃশ্যমান কিছু দেখছে না। এই দিক থেকে আমি বলবো যে সংস্কার ব্যাপারটা তো আপনারা বলছেন, কিন্তু মানুষকে কিন্তু দেখাতেও হবে, রাইট? আচ্ছা, যদি এরকমই হয় যে সংস্কারের জন্য সময় চাইছেন কিন্তু সংস্কার হচ্ছে না, তখন কিন্তু এরকম একটা কনক্লুশন কেউ টানতে পারে যে তাহলে কি আপনারা একটা নতুন দলকে কেবল সময় দিতে চাইছেন? তাহলে সেটা তো ভাই ওই যে সমস্ত অভিযোগগুলো আসে যে ক্ষমতা ব্যবহার করে দল গঠনের জায়গা। আমি ছাত্রদের
পক্ষ থেকে যে দল গঠন করার আকাঙ্ক্ষা পোষণ করা হয়েছে সেটাকে আমি স্বাগত জানাই, একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক স্বাগত জানাই। এই তরুণ বয়সের এরা যদি রাজনীতির দায়িত্ব নিতে চায় তো এটা হচ্ছে আনন্দের ব্যাপার, এবং বাংলাদেশ এটা আরও অনেক ধরনের আমাদের অগ্রগতিতে ভূমিকা রাখবে। এরা পুরো পলিটিক্যাল প্রসেসের মধ্যে আরও অভিজ্ঞ হবে, আরও অনেক বড় জায়গায় চিন্তা করতে সক্ষম হবে, সামনে অনেক দূর অনেক পথ হাঁটার তাদের সময় আছে। এখন প্রশ্ন হচ্ছে যে দলটা কিভাবে গঠিত হবে। মিনস কিন্তু ইম্পর্ট্যান্ট, যেমন লক্ষ্য ইম্পর্ট্যান্ট, লক্ষ্যের অনুগত থাকে মিনস। মিনস যদি লক্ষ্যকে ছাপিয়ে চলে যায় তাহলে একটা ঝামেলা হয়ে যাবে। এখন যে পদ্ধতিতে আপনি সংগঠন করবেন সেটাও গণতান্ত্রিক হওয়া উচিত। মানে আপনি যখনই কোনো না কোনোভাবে ক্ষমতার ছায়াতল ব্যবহার করবেন সেটার মধ্যে কিন্তু জাম্পিং আছে, হ্যাঁ, একটু ক্লাইম্বিং আছে, লোকে কিন্তু এটা জাজ করতে শুরু করবে। আমি ছাত্রদেরকে এটা বিনয়ের সাথে কি বলবো যে একটু কি বলবো, আমরা আহ্বান, আমার প্রত্যাশার কথা বলবো, সেটা টেকসই না হওয়ার প্রত্যাশার কথা বলবো যে আপনারা দল গঠন করেন কিন্তু গণতান্ত্রিক উপায়ে করেন, যাতে কেউ কোনো প্রশ্ন উত্থাপন করতে না পারে। যেমন ধরেন সম্প্রতি কথা হয়েছে একটা জিনিস নিয়ে যে কাউন্সিলর কি ভাইস চেয়ারম্যান কি চেয়ারম্যান কি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মানে অর্থাৎ স্থানীয় সরকারের লোকজন আপনারা যদি আমাদের ভবিষ্যৎ দল করেন তাহলে আমরা আপনাদেরকে প্রশাসক হিসেবে কিংবা এই সময় দায়িত্ব পালন করে যাওয়ার ক্ষেত্রে আমরা সুপারিশ করব। এইটা তো একেবারেই ট্রেড অফ হয়ে গেল। এক, দুই হচ্ছে যে আপনি তার মানে আপনি ক্ষমতা চালাচ্ছেন, এটা তো বলতে পারে না তারা। মানে এই জায়গাটা খুব প্রবলেম্যাটিক, এবং এই জায়গাটাতে মানে এটা একটা সিমটম যে আপনাকে মানুষ জাজ করতে শুরু করেছে। তো আমি যে কথাটা চাইবো, আমাদের প্রত্যাশা হচ্ছে যে ছাত্ররা যারা আন্দোলন করেছেন, নাগরিক কমিটি গঠন করেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গঠিত হচ্ছে, কমিটি হচ্ছে, এগুলো কিন্তু এখনো পর্যন্ত একটা বলা যায় আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম হিসেবেই বিবেচিত হয়েছে। যেই মাত্র একটা পলিটিক্যাল পার্টি হবে তখন কিন্তু এটা কেবলমাত্র আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম হবে না, দুইয়ের মধ্যে পার্থক্য তৈরি হবে। সেই সব দিকগুলো সবগুলো বিবেচনায় রেখে গণতান্ত্রিক উপায়ে তারা দল গঠন করুক, সেটাই প্রত্যাশা করি। বিরতিতে যাওয়ার আগে আমি একটু অল্প কিছুক্ষণের জন্য আসতে চাই। ডক্টর আসিফ, এই যে সাকিব ভাই যেটা বললেন যে আসলে সরকার যে ধরনের সংস্কার করার কথা এখন পর্যন্ত 4.5 মাস আসলে মোটামুটি একটি ভালো সময়, দৃশ্যমান আসলে সেই ধরনের রেজাল্ট আমরা দেখছি না। এর পেছনে আপনার কাছে কি মনে হয়, সরকারের কি ইনএফিশিয়েন্সি নাকি আসলে সদিচ্ছার অভাব, নাকি আসলে সরকার বুঝতে পারছে না আসলে কিভাবে সেটি করতে হবে, মানে প্রবলেমটা কোন জায়গায়? আমি সদিচ্ছার অভাবের ব্যাপারটা আমার কাছে মনে হয় না, আমি ব্যক্তিগতভাবে মনে করি না যেখানে সদিচ্ছার অভাবের কোনো ব্যাপার আছে। আমার মনে হয় এইখানে কয়েকটা জিনিস আছে, যে কয়েকটা ব্যাপার আছে। প্রথমত, সরকারকে শুরু থেকেই তার লেজিটিমেসির একটা প্রশ্ন শুরু থেকেই ছিল যে সরকার লেজিটিমেসির উৎসটা কি। এখন গণ অভ্যুত্থানটাই তার লেজিটিমেসির উৎস কিনা, যদি সেইটা হয় সেটা অনুযায়ী সরকারের যে পরিমাণ শক্তি দেখানোর কথা বা ক্ষমতা অ্যাটলিস্ট দেখানোর কথা টু কন্ট্রোল থিংস, সেই জায়গাটা আমরা সরকারকে সবসময় একটু নড়বড়ে দেখেছি। শুরুতেই বেশ কিছু সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা সরকারকে জনতুষ্টিমূলক সিদ্ধান্ত নিতে দেখেছি, একটা পপুলিস্ট ফাঁদে পড়ে যাওয়ার চেষ্টা দেখেছি, যা ক্রমান্বয়ে আন্দোলনের একটা ধারাটাকে হচ্ছে গিয়ে প্রমোট করেছে, যে আন্দোলন করলেই বোধহয় অনেক কিছু পাওয়া যাবে, এরকম একটা সিচুয়েশন তৈরি হচ্ছে। আমার মনে হয় শুরুতে এই জায়গাটা, এবং পরবর্তীতেও আমি বুঝতে পারি এখানে সরকারের আসলে সত্যি কথা বলতে গেলে সরকারের একটা বিপদের জায়গা আছে। কারণ যখন আগের সরকারের সাথে কম্পেয়ার করেন, যাদের রিপ্রেশনের মাত্রাটা এত বেশি ছিল, সবসময় এই সরকার যখনই শক্ত হইতে চাবে তখনই হচ্ছে মানুষজনকে সেই অতীত স্মৃতিটা মনে করে দেবে। এই যে ট্রেড অফটা সরকার খুব সিগনিফিকেন্টলি করতে পারেনি। দ্বিতীয় যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে, যে আমার মনে হচ্ছে এই সরকার আমলাতন্ত্রের গুরুত্বটা যে আসলে কতখানি এবং সেটাকে নিয়ন্ত্রণ করা বা সেটাকে দিয়ে কাজ করানো কিভাবে সম্ভব, সেই জায়গাটাতে পৌঁছাতে অনেক বেশি দেরি করেছে এবং এখনও দেরি করছে। আমলাতন্ত্রে একটা অস্থিরতা আমরা দেখেছি এবং সেই অস্থিরতাটা খুব স্বাভাবিক, এটা হবেই। কিন্তু এটার প্রেক্ষিতে আমি এটাকে কিভাবে সামলাবো সেটার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সাথে হয়তো আলোচনা দরকার ছিল, বিশেষজ্ঞদের সাথে আলোচনা করা ছিল। কারণ সরকার কিন্তু আমলাতন্ত্র ছাড়া তার সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করতে পারবেন না এবং সরকারের দুর্বলতা বারবার চোখে পড়বে। এই যে উনাদেরকে আমি প্রমোশন দিচ্ছি এবং যারা বঞ্চিত তাদেরকে দিচ্ছি, কিন্তু এই বঞ্চিত হওয়াটাই কি প্রমোশনের একমাত্র মাপকাঠি হওয়া উচিত কিনা? আমরা যদি মেধাভিত্তিক কাউকে নিয়ে আসছি যারা আসলে অনেক মানে এই প্রশাসনের সাথে তাদের সম্পর্ক কিনা,
2007 সালের পরে 2015 সালের পরে প্রশাসনের অনেক কিছু পরিবর্তিত হয়েছে। যাদেরকে আমি নিয়ে আসছি তারা কি পরিবর্তিত অবস্থাটা কি জানেন, তারা কি বোঝেন নতুন ইস্যুটা কি, এই ব্যাপারগুলো খুব ক্লিয়ারলি করা হয়নি। এই যে ঘটনাগুলো ঘটেছে এগুলো হচ্ছে গিয়ে সরকারের কিছু অনেক ক্ষেত্রে দুর্বলতা পরিচয় দিচ্ছে। তারপর আমি জাস্ট এই কথাটা বলে শেষ করি, কিন্তু তারপরেও আমি একটা সাধুবাদ দেবো এই জায়গাটাতে যে ওই যে সংস্কার কমিশনগুলো তৈরি করা, সংস্কারকে হচ্ছে গিয়ে এগিয়ে নিয়ে যাওয়া, রিপোর্টগুলো তৈরির জায়গাতে নিয়ে আসা এবং এর পরবর্তীতে আলোচনার দ্বারটাকে হচ্ছে গিয়ে খুলে রাখা, অল অফ দোজ আর গুড সাইন্স, এগুলো ভালো সাইন। কিন্তু একই সাথে এই যে দুর্বলতাগুলো ছিল সেগুলোকে যদি কাটিয়ে উঠতে হয় তাহলে যে কথাটা বললেন যে আপনাকে দেখাতেও হয় মানুষজনকে যে আমি কিছু রিফর্ম করছি এবং সেই রিফর্মের জায়গাগুলোতে আমি সিরিয়াস, যেটা আপনার পরবর্তী রিফর্মগুলোকে একটা ফার্দার লেজিটিমেসি দেয়। সেই কারণেই কিন্তু সে কারণেই কিন্তু হচ্ছে গিয়ে এই প্রশ্নগুলো রাজনৈতিক দলগুলোর থেকে উঠছে যে সংস্কারের উদ্দেশ্যটা আসলে। ধন্যবাদ ডক্টর আসিফ। আবারও ফিরবো আমরা বিরতির পর। দর্শক, RICL TM এক্সপার্ট জনতন্ত্র গণতন্ত্রের সময় হয়েছে বিরতির, একটু পর আবারও ফিরছি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি RICL TM এক্সপার্ট জনতন্ত্র গণতন্ত্রে। আমরা আজ আলোচনা করছি ফের কেন রাজপথের আন্দোলন, এই শিরোনামে আমাদের সাথে আছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর আসিফ মোহাম্মদ শাহান। আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। ডক্টর আসিফ, আপনার সাথেই যে আলোচনাটা বিরতির আগে করছিলাম সেটি হচ্ছে এই যে সরকারের আসলে যে সংস্কার কার্যক্রম বা রুটিন ওয়ার্কগুলো কিন্তু সরকার সেভাবে, বিশেষ করে প্রশাসনের মধ্যে শৃঙ্খলা ফেরানো বা সরকারের যে উন্নয়ন কর্মকাণ্ডগুলোকে ত্বরান্বিত করা, সেই জায়গাগুলোতে আসলে সরকারের এই মুহূর্তে আসলে কি করা উচিত? মানে সময় তো চলে যাচ্ছে, 4.5 মাস চলে গেছে। আমরা যদি এমনকি ডেভেলপমেন্ট ওয়ার্কের কথাও বলি, সামনে বাজেটের অর্ধেক 6 মাস চলে গেছে, বাজেট বাস্তবায়ন নিয়ে আসলে কোনো অগ্রগতি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আসলে রিপোর্টগুলো পাচ্ছি না কি হচ্ছে। সেই জায়গাগুলোতে আসলে মানে আরো বেশি এফিসিয়েন্সি বাড়ানো, অথবা আপনি কি মনে করেন কিনা যদি প্রয়োজনে আরো উপদেষ্টা পরিষদটা একটু সম্প্রসারিত করা উচিত, এই জায়গাটাতে কি করা উচিত? মানে যে কথাটা আমি বলছিলাম আমি সেখান থেকেই শুরু করি, যে আমার কাছে যেটা মনে হয় যে সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা, যে আপনি এখন যেটা হচ্ছে যে শুরুতে একটা আমার ধারণা প্রশাসনের মধ্যে একটা অস্থিরতা ছিল যে এই সরকার আসলে কতদিন থাকবে, এই সরকারের প্রতি আমাদের লয়্যালটির মাত্রাটা কীরকম হবে, নাকি এই সরকারের সাথে কাজ করলে ভবিষ্যতে যদি আমাকে প্রাইস পে করতে হয় তাহলে হচ্ছে কি আমি করবো না, এই ধরনের ব্যাপারটা ছিল। এখন একটা টাইম লাইন আসছে, সো হোয়াট এভার ইট ইজ একটা টাইম লাইন আমাদের আছে। আমার মনে হয় যে এখন এই মুহূর্তে আপনাকে প্রথমত এগেইন আবার প্রশাসন ব্যবস্থাটার উপরে আপনার শক্ত কন্ট্রোল যেটা সেটা এনশিওর করতে হবে, এবং সেটা যখন করতে যাচ্ছেন আপনি তখন ওই যে কথাটা বললাম যে আপনি বলছেন, কারণ আমরা অতীতে দেখেছি যে চুক্তিভিত্তিক নিয়োগ একটা সমস্যা তৈরি করে, আবার আপনি নির্ভরও করছেন চুক্তিভিত্তিক নিয়োগের উপরে, এবং এমন সব অফিসারদের নিয়োগ দেওয়া হচ্ছেন যাদের আসলে বর্তমান প্রশাসনিক যে বাস্তবতার যেই পরিবর্তনটা হয়েছে সেটা তারা জানেন কি জানেন না, তারা আসলে কতখানি কনফিডেন্স হোল্ড করেন তাদের জুনিয়র অফিসিয়ালদের সেটা পরিষ্কার না। আপনার ওই জায়গাটা হচ্ছে গিয়ে খেয়াল করা উচিত। দ্বিতীয়ত দেখুন, প্রশাসনের একটা চরিত্র আছে, প্রশাসনের চরিত্র হচ্ছে প্রশাসন সবসময়ই সরকারের সাথে সাথেই থাকবে। আমরা গত সরকারের সময় দেখেছি প্রশাসনের একটা অংশ অবশ্যই যেটা করেছে সেটা হচ্ছে যে তাদের যে রোলটা পালন করা হচ্ছে সেটা তো পালন করেইনি, বরং একই সাথে হচ্ছে কি আমরা বিগত সরকারকে তার যেই কার্যাবলী বা রিপ্রেশন যেটা চালিয়েছে সেটাতে হেল্প করেছে। আপনি তাদেরকে আইডেন্টিফাই করার পরে তাদের বিরুদ্ধে অবস্থান করে বাকিদের ব্যাপারে আপনাকে সহানুভূতিশীল হতে হবে, কারণ তারা যদি আপনার উপরে বিশ্বাস না রাখে তাহলে হচ্ছে কি আপনি কাজ করতে পারবেন না। জুনিয়র অফিসার যারা আছেন, যারা হচ্ছে গিয়ে অনেক কিছু করে আসেন, তাদেরকে আপনার এই সাহায্যটা নিতে হবে। এইটা হচ্ছে দ্বিতীয় কথা। তৃতীয় যে জিনিসটা, যে উপদেশটা আপনার এই জায়গাগুলো আপনি যখন এই কন্ট্রোলটা নিয়ে আসবেন তখন হচ্ছে গিয়ে আপনাকে যে প্ল্যানটা, যেটার কথা বারবার আসছে, আপনার অর্থনৈতিক যে পরিকল্পনাটা, আপনার যে সমস্যাগুলো যেগুলো আসছে সেটা আপনার জননিরাপত্তা থেকে শুরু করে বাকি সব জায়গাগুলো, সেগুলোকে আইডেন্টিফাই করা আছে। আপনি এখন হচ্ছে গিয়ে কী প্ল্যানটা করতে চাচ্ছেন, কিভাবে এটার বাস্তবায়ন করতে চাচ্ছেন সেই জিনিসের জায়গায়, এবং অনেকগুলো ক্ষেত্রেই আপনি যে জায়গায় দুর্বলতা বা যে জায়গায় আপনার সমস্যা হচ্ছে সেটা অ্যাকনলেজ করা। এই অ্যাকনলেজমেন্টের কালচারটা আমাদের নাই, আমাদের ছিল না, সেটা হচ্ছে গিয়ে মানে স্বীকার করতে হবে। কারণ আপনার অভ্যন্তরীণভাবে আপনি যত বেশি শক্তিশালী হবেন তত বেশি হচ্ছে গিয়ে আপনি বাকিদেরকে একটা জায়গায় নিয়ে আসতে পারবেন, তার ফলে বাইরে থেকে যে প্রেশারগুলো আসছে সেগুলোর ইম্প্যাক্ট অভ্যন্তরীণ রাজনীতিতে অনেক বেশি কমে আসবে। উপদেষ্টার সংখ্যা বাড়ানো বা কমানো সেইটা অনেক ক্ষেত্রে প্রধান উপদেষ্টা আসলে
কতখানি স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেটার উপরে নির্ভর করে। কারণ উপদেষ্টার সংখ্যা বাড়ালেও আপনি যদি এমন উপদেষ্টা নিয়োগ দিতে না পারেন যারা এনথুজিয়াস্টিক, যারা উদ্যমী, যারা এই কাজগুলো করবেন, তাহলে বেসিক্যালি হচ্ছে কি সেটা কোনো ধরনের সমস্যার সমাধান করবে না শুধুমাত্র সংখ্যা বাড়ানো ছাড়া। কারণ অনেক উপদেষ্টার ব্যাপারেই কিন্তু বেশ কিছু প্রশ্ন চলে এসেছে, যে আমরা তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপারে প্রশ্ন এসেছে, স্বাস্থ্যের ব্যাপারেও বোধহয় কিছু ক্ষেত্রে প্রশ্ন এসেছে, শিক্ষার ক্ষেত্রে প্রশ্ন এসেছে। তাহলে এই যে ব্যাপারগুলো, সেই জায়গাগুলোতে হচ্ছে কি যেহেতু আমাদের নর্মাল জবাবদিহিতামূলক একটা সিস্টেম আমাদের এখন নেই, আমাদের পার্লামেন্ট নেই, আমাদের কোনো ধরনের ভোটের ইস্যু তো তাদের নেই, তাহলে পারফরমেন্সের উপরেই হচ্ছে তাদের জবাবদিহিতাটা নিশ্চিত করতে হবে এবং এই মেসেজটা চিফ অ্যাডভাইজারের কাছ থেকে হচ্ছে কি তাদের কাছে যেতে হবে। এই জায়গাগুলো যদি পরিষ্কার করা যায় তাহলে সেইটা হয়তো হচ্ছে একটা মানে আপনার পদক্ষেপগুলোকে আইডেন্টিফাই করা এবং সেটা বাস্তবায়নের একটা রাস্তা তৈরি করে দিতে পারে। সেই জায়গাটাতে আমার মনে হয় জোর দেওয়া উচিত সরকারের। জি সাকিব ভাই, এই যে উপদেষ্টা পরিষদের কথা যদি আমি বলি, যে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা, তাকে আবার কৃষির দায়িত্ব, স্বাস্থ্যের দায়িত্ব, মানে স্বরাষ্ট্র তো নিজেই একটি অনেক বড় একটা জায়গা যেখানে অনেক কাজ করার আছে। সেই জায়গাগুলোতে আপনার কি মনে হচ্ছে যে ওভারবার্ডেন হয়ে যাচ্ছে দেখে কাজগুলো আসলে সেভাবে হচ্ছে না? মানে এখানে আর একটু এফিশিয়েন্ট, আমি বলছি না যারা আছে ইনএফিশিয়েন্ট, মানে দায়িত্বটাকে আর একটু বন্টন করে দেওয়া বা আরও কিছু এফিশিয়েন্ট লোকজনকে এখানে ইনক্লুড করা, আপনি কি মনে করেন সেটা করা উচিত? সেটা তো একটা আছেই। ধরেন এক একজন উপদেষ্টার কোনো কারো ক্ষেত্রে 3টে, কারো ক্ষেত্রে 2টো করে মন্ত্রণালয়, একটা মন্ত্রণালয় চালাতেই দেখা যায় যে 1-2জন মন্ত্রীর দরকার হয়, সেখানে একজন উপদেষ্টা হয়তো 3টি মন্ত্রণালয় চালাচ্ছে এবং সব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। মানে আমি কেন বলছি, এটা তো তত্ত্বাবধায়ক সরকার না যে 3 মাস পরে কোনোভাবে শেষ করে চলে যাবে, যেহেতু এটা লম্বা সময় থাকবে। সেক্ষেত্রে ইতিমধ্যে বেশ কয়েকজন বিশেষ সহকারী প্রতিমন্ত্রী মর্যাদায় তারা এখানে যুক্ত হয়েছেন। তারপরেও যেখানে যেখানে প্রয়োজন আরও উপদেষ্টা অথবা বিশেষ সহকারী যুক্ত করা, যাতে করে কাজের লোড কমানো যায়, এটা খুব দরকারি। কিন্তু যে কথাটা ডক্টর শাহান বলছিলেন, ওইটার সাথে আমি বরং একটা ফিল করি, যে আমি তাদের সদিচ্ছার দিকে এখনও আমাদের আস্থা ডেফিনেটলি রাখতে চাই, কিন্তু কেবল সদিচ্ছাই তো যথেষ্ট না। এখন আমলাতন্ত্রের লালফিতার দৌরাত্ম্য যদি চলতে থাকে এবং সেটাতে যদি আমাদের উপদেষ্টাদের ওই ঘেরটোপে আটকা যান, তাহলে তো আমাদের পরিণতি খুব খারাপ। কত ফাইল সই হওয়ার পরও পড়ে থাকে, কত ফাইল সই দিনের পর দিন হচ্ছে না, কারণ আর উঠছে না। এগুলো আমরা কাহিনী আগে জানি, এবং ফাইল কিভাবে নড়ে, হ্যাঁ, হঠাৎ করে দ্রুত গতিতে ফাইলের চাকা কিংবা হাত পা গজিয়ে যায়, নিজে নিজেই হেঁটে চলে যায়, এগুলো আমরা জানি। হ্যাঁ, এই বিষয়গুলো তো ধরেন কিছু জিনিস তো উপদেষ্টাদের যেটাকে বলে কমান্ড প্রতিষ্ঠিত হওয়া দরকার। আমলারা যদি উপদেষ্টাদের নিয়ন্ত্রণ করে তাহলে এটা দুঃখজনক। আমলাদের কাজ হচ্ছে গভর্নমেন্টের নীতিটাকে বাস্তবায়ন করা, সেটাই কি হচ্ছে। সেই জায়গায় উপদেষ্টাদের কমান্ডটা থাকা উচিত। উপদেষ্টাদের শক্তি কোথায়? আমরা উপদেষ্টাদের শক্তি, জনগণ উপদেষ্টাদের শক্তি। যারা জনগণের প্রতিনিধিত্ব করে সবাই এই সরকারকে সমর্থন দিয়েছে, কাজেই সেইখানে তাদের কাছ থেকে সার্ভিস আশা করে মানুষ। এখন লাল ফিতার দৌরাত্ম্য, আইন শৃঙ্খলা বাহিনী কাজ করে না, মানে কি বলে যে অনেকে ইচ্ছাকৃতভাবে অকার্যকর করে রাখে। অনেক জায়গায় যারা এমনকি বেশ দাপটের সাথে ওইখানে ছিল, তারা এখনো বিভিন্ন জায়গায় পদায়ন হয়ে আছে। এই সব জায়গাতে সমস্যা আছে, এবং দেখা যাচ্ছে যে মানে একটা সিদ্ধান্তের ক্ষেত্রে যাকে বলে প্রুডেন্স, ওইটার একটা অভাব আছে। যেমন ধরুন, আমি নিজে ঠিক নিশ্চিত নই যে এই যে পাসিং আউটের যে কাজটি করা হলো, মানে পাসিং আউটের আগের দিন যে আপনার পুলিশের 40তম ব্যাচটাকে থামিয়ে দেওয়া হলো, তো একই ব্যাচে তো 2000 মোট যুক্ত হয়েছে, তার মধ্যে পুলিশের লোকগুলোকে আটকে দিলেন, এএসপিদেরকে, কিন্তু যারা অ্যাডমিন র্যাঙ্কে আছে, যারা অ্যাডমিন ক্যারিয়ারে আছে, অন্যান্য ক্যারিয়ার, সবাই তো যুক্তই হয়েছে। তো সবাই তো এমনকি অনেক অনেক নির্বাচনে উঠিয়ে নিয়েছে। তো সেখানে এরা যখন ইয়েতে ছিল, আপনি নানান রকম ফাইল দেখবেন। তো আওয়ামী লীগ আমলে তো সবাইকে একটা না একটা আওয়ামী লীগের কোনো না কোনো লিঙ্ক আছে, এটা প্রমাণ করতে হতো চাকরি বাকরি পেতে হলে।
সেইটা দিয়ে পুরোটা বিচার করাটা ঠিক হবে না, অথবা আপনি কোন যুক্তিতে করবেন, মানে যুক্তিটাও একটা যথেষ্ট জায়গা তৈরি করা দরকার। আপনি তো একটা প্রতিষ্ঠান চালাচ্ছেন, তাই না, সেখানে লজিক খুব ইম্পর্টেন্ট। আপনি একটা দৃষ্টান্ত স্থাপন করলে ওইটাই পরবর্তীকালে বারে বারে সুনির্দিষ্ট অভিযোগ যদি না থাকে সেই জায়গাগুলো আমি মনে করি যে ধরেন আরো ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া দরকার। সেন্টিমেন্টের উপর অনেক ডিসিশন হচ্ছে, কিন্তু ধরুন যে খোদ মানে গুলি চালানোতে ঘুরে ফিরে ছিল অথবা সিদ্ধান্ত মেকিং এ ছিল, তারা আবার কোনো না কোনো ভাবে হয়তো ফাঁক ফোকরে টিকে আছে, সেগুলো খুব ভালো করে দেখা দরকার। এবং আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি যারা অভিযুক্ত, প্রধান অভিযুক্ত আর মানে প্রধান অভিযুক্তরা ধীরে ধীরে পালিয়ে যাচ্ছেন, এখন তারা পালিয়ে যেতে পারছেন। আপনি অনেক পরের সিরিয়ালের কাউকে গ্রেফতার করে আমাদের গ্রেফতার দেখাচ্ছেন, কিন্তু প্র্যাকটিক্যালি যারা মূল নির্দেশদাতা তাদের কিন্তু মানে আইনের আওতায় জবাবদিহিতার জায়গায় তারা আসছেন না। তো মানুষের মধ্যে এগুলো একটা সার্বিকভাবে ক্ষোভ তৈরি করে। আমি মনে করি যে এই সরকারের উপদেষ্টাদের জনগণের সম্মতি সমর্থন, অভ্যুত্থানের সমর্থন এবং রাজনৈতিক দলগুলোর যে সমর্থন আছে তাদের পুরো মানে রাষ্ট্র প্রতিষ্ঠানের উপরে একটা মানে গণ কমান্ড প্রতিষ্ঠা করা, মানে জনগণের শক্তি বলে যে কমান্ড, সেইটা প্রতিষ্ঠা করা দরকার এবং কাজগুলো আদায় করা দরকার দ্রুততম সময়ে। মানুষ সার্ভিস দেখতে চায়। আবারও ফিরবো আপনাকে ধন্যবাদ। আরআইসিএল জনতন্ত্র গণতন্ত্রে সময় হলো আরো একটি বিরতির, ফিরছি একটু পর, আশা করি সাথেই থাকবেন। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি আরআইসিএল টিএম এক্সপার্ট জনতন্ত্র গণতন্ত্রে। আমরা আলোচনার শেষ দিকে আছি, আমাদের সাথে দুজন অতিথি আছেন। আমরা একেবারে শেষের দিকে, খুব কম সময় পাবো। জনাব সাকি, আমরা আসলে যেটি আপনাদের কাছ থেকে শুনতে চাইবো সেটি হচ্ছে, এখন যে আস্থা অনাস্থার একটা পরিবেশ তৈরি হয়েছে, রাজনৈতিক দলগুলো আসলে সরকারকে সহযোগিতা করছে বা সমর্থন দিচ্ছে, তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু পাশাপাশি দুই দিকে আসলে একটা অনাস্থার জায়গা তৈরি হয়েছে। সেটিকে আসলে কমিয়ে একটি দ্রুত নির্বাচনের দিকে যাওয়া এবং যে সংস্কারগুলোর কথা বলা হচ্ছে, মানুষকে একটু স্বস্তি দেওয়া, এই যে আপনি দ্রব্যমূল্যের কথা বললেন বা আইনশৃঙ্খলা পরিস্থিতি, ট্রাফিক পরিস্থিতির ভয়াবহ অবস্থা, সব কিছুতে আসলে এই মুহূর্তে কি করা উচিত? না, এই বিষয়গুলোতে আমরা মনে করি যে একটা আলাপ আলোচনা দরকার। মানে পর্যাপ্ত আলাপ আলোচনা আসলে হচ্ছে না। ধরুন সরকার তো দুটো জায়গা, একটা হচ্ছে দৈনন্দিন রাষ্ট্র পরিচালনা, জনজীবনের যে সংকটগুলো সেগুলোর মোকাবেলা করা, তার মধ্যে তো ট্রাফিক জ্যামও আছে, দ্রব্যমূল্য আছে, কিংবা জীবনযাপনের নিরাপত্তার প্রশ্ন আছে, মানে অনেকগুলো প্রসঙ্গে আছে, স্বাস্থ্য, শিক্ষা, এগুলোর ক্ষেত্রে যে জটিলতাগুলো আছে। এখন এইগুলো দূর করার জন্য কিন্তু সরকারকে একটা ওই যে জোরালো ভূমিকা নিতে হবে। সেই জোরালো ভূমিকা নিতে গিয়ে তাদের যে শক্তিটা অনুভব করা দরকার, সেই শক্তিটা আসলে জনগণ দিচ্ছে, রাজনৈতিক দলগুলো দিচ্ছে, শিক্ষার্থীরা দিচ্ছে, এটা তাদের ফিল করা দরকার। আরেকটা হচ্ছে যে ট্রানজিশন, পলিটিক্যাল ট্রানজিশন। এখন পলিটিক্যাল ট্রানজিশনে তারা মানে তো স্টেক হোল্ডারদের সাথে বসতেই হবে, সেটা না বসে তো একতরফাভাবে কাজটা করলে ঠিক হবে না। তো ওইটা তো আছেই, তারা বসবেন। কিন্তু দৈনন্দিন রাষ্ট্র পরিচালনাটার ক্ষেত্রেও আমার মনে হয় যে বিভিন্ন বিষয়ে যেমন আলোচনা হচ্ছে, যখন একটা জাতীয় প্রশ্ন আসছে তখন সরকার আলোচনা করছেন, কিন্তু আরো অনেক বিষয়েরই কথা বলার সুযোগ আছে। যেমন এই যে নাকাল হচ্ছে মানুষ, সেই জায়গাগুলোতে কিন্তু ধরার বিষয় আছে। মানে তো সেই জায়গাগুলোতে আমরা যে দীর্ঘদিন ধরে মানে কথা বলেছি কি কি করা যায়, সেই করার প্রসঙ্গগুলো কিন্তু এই সরকার অনেক ক্ষেত্রেই ভূমিকা নিতে পারতেন। যে আচ্ছা, মানে একটা আবার নতুন করে এক ধরনের কনক্লেভ হোক, আলোচনা হোক, সম্মেলন হোক, ধরুন এই ট্রাফিক সিস্টেম নিয়ে, দেন সেখান থেকে একটা মানে কিছু কংক্রিট সাজেশন গ্রহণ করা হোক, সেখান থেকে ওইটা বাস্তবায়নের জন্য সরকার উদ্যোগ নিতে পারে। তাহলে আমরা যেটা মনে করি যে একটা মানুষ দেখবে যে দৃশ্যমান অনেকগুলো পরিবর্তন হচ্ছে। তো সেই জায়গা থেকে সবকিছু পড়ার জন্য ঠেলে রাখাটা অন্তত ব্যক্তিগতভাবে আমি পক্ষপাতী নেই যে আচ্ছা সব পরেই রেখে দিতে হবে। মানুষ আজকের দিনে একদিনই বা কেন বেশি দুর্ভোগ মানে করবে, ইফ আমাদের কাছে ওইটা সমাধানের সুযোগ থাকে কিংবা সমাধানের উদ্যোগ আমরা নিতে পারি। এটা আমাদের অবস্থান। আমরা আমাদের দলের দিক থেকে মনে করি যে কোনো মুহূর্তেই যদি জনগণের জন্য, সমষ্টির জন্য এর চাইতে ভালো কিছু করা সম্ভব হয়, তাহলে সেটা অবশ্যই আমাদেরকে করতে হবে। জি, ধন্যবাদ ডক্টর আসিফ। এই যে ধরনের যতটুকু আলোচনা করা উচিত, আমি একটু যদি একটা স্পেসিফিক জায়গায় বলি, যে ব্যবসার যে পরিবেশ,
বিনিয়োগের যে পরিবেশ, আমরা জানি যে ব্যবসায়ীদের সাথে যদি আপনি কথা বলেন, বিনিয়োগ একরকম স্থবির হয়ে আছে, কর্মসংস্থানের মারাত্মক ধরনের একটা হুমকির মধ্যে আছে, যেটি আসলে সামনের দিনে অস্থিরতা আসলে আরও বাড়িয়ে দিতে পারে। আমরা গতকালই দেখেছি যে একটি বড় ঘটনা ঘটেছে, যে ডাকাতির ঘটনায় 7 জন কে খুন করা হয়েছে। এই যে এই ধরনের ঘটনাগুলো ঘটছে, সামাজিক অস্থিরতার কারণ কর্মসংস্থানের জায়গাটাতে যদি আসলে নিশ্চয়তা না থাকে, এই জায়গাটাতে সরকার কি আসলে যথেষ্ট স্টেক হোল্ডারদের সাথে আলোচনার জায়গাটাতে একটু পিছিয়ে আছে কিনা, এখানে আপনি কতটা গুরুত্ব দিবেন এই জায়গাটাতে? দেখুন, এখানে দুটো ব্যাপার। প্রথমত, আপনি যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা আসেন, কিছু ক্ষেত্রে স্টেক হোল্ডার কনসালটেশন দরকার, কিন্তু তার চেয়ে যেটা দরকার, রাষ্ট্র তার যে রেসপন্সিবিলিটি, যে মানে কোয়ার্সিভ মিনসের উপরে তার যে মনোপলি যে আছে, সেটাকে দৃশ্যমান করা, এইটা খুব স্পষ্টভাবে দরকার। রাষ্ট্রের যে একটা দায়িত্ব আছে সিকিউরিটি দেওয়া, এবং সেটার জন্য যদি কোয়ার্স করতে, কারণ সেই কোয়ার্স করাটা হচ্ছে তার অধিকার, তার রাইটসের মধ্যে পড়ে, সেটা হচ্ছে কি, সে কারণে আমরা রাষ্ট্র গঠন করি, সেই কাজটা করতে হবে। এই ক্ষেত্রে দ্বিধার আর সময় আমাদের নেই, কারণ ঘটনাগুলো ঘটছে, এবং এই ঘটনাগুলোকে অস্বীকার করার বা এই ঘটনাগুলোকে মানে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ এই মুহূর্তে নেই, কারণ এইটা অনেক বড় ধরনের সমস্যা তৈরি করছে। কারণ যে কথাটা বললেন যে আপনার যখন এই ধরনের সমস্যাগুলো তৈরি হবে, তার একটা ইম্প্যাক্ট পড়বে হচ্ছে গিয়ে ব্যবসার এনভায়রনমেন্টের ক্ষেত্রে, তার একটা ইম্প্যাক্ট পড়বে হচ্ছে গিয়ে আমরা ইনভেস্টমেন্ট ক্লাইমেট, যেটার কথা বলছি ইনভেস্টমেন্ট ক্লাইমেটের উপরে, তার ফলশ্রুতিতে হচ্ছে গিয়ে আপনার অর্থনৈতিক যে অবস্থা সেটার উপরে তার একটা ইম্প্যাক্ট পড়বে, যার ইম্প্যাক্ট পড়বে হচ্ছে গিয়ে মানুষের কর্মসংস্থানের উপরে, তার ইম্প্যাক্ট পড়বে হচ্ছে গিয়ে মানুষের দৈনন্দিন জীবনযাপনের খরচের উপরে, এবং সেইটাই একটা প্রবল অসন্তোষে হচ্ছে রূপ নিতে পারে। সো এই ক্ষেত্রে আপনার শক্ত অবস্থান যেটা, সেটা আপনাকে করতে হবে। এই মুহূর্তে 4 মাস 5 মাস হয়ে গেছে, এই মুহূর্তে সব ক্ষেত্রে ছাড় দেওয়া বা সব ক্ষেত্রে উইকনেস দেখানো, সে অপরচুনিটি বা সেই লাক্সারি আসলে হচ্ছে গিয়ে সরকারের নেই, এবং সরকারকে এই জিনিসটা পরিষ্কার করতে হবে যে যখন অধিকারের কোয়েশ্চেন, যখন জনগণের রাইটসের কোয়েশ্চেন, সেখানে সরকার তার যে ভূমিকাটা সেটা পালন করতে বাধ্য। এইটা হচ্ছে একটা। দ্বিতীয়ত, রাজনৈতিক দলগুলো বা যে সংস্কার ইস্যু, এখানে আসলে আমার মনে হয় না যে রোডম্যাপ বা যেটা বলা হয়েছে যে সংস্কার কমিশনগুলো রিপোর্ট দিবে, একটা ন্যাশনাল কনসেনসাস কমিশন হবে, সেই কমিশনের মাধ্যমে যে কাজ করে সেই জিনিসপত্রগুলো হবে। এইখানে রাজনৈতিক দলগুলো দেখুন তাদের নিজেদের মধ্যে আলাপ আলোচনা, কারণ এই জায়গাটাতে এসে ঐকমত্যের সম্ভাবনা আসলে খুবই কম, কারণ এখন নির্বাচনের গল্প, এখন নির্বাচনে জেতার গল্প, এখানে সরকারে যাওয়ার গল্প, প্রত্যেকেই যার যার নিজের ইন্টারেস্ট থেকে আছে, সেই ইন্টারেস্ট থেকে যে কেউ খুব সরে দেবদূতের মতো আচার আচরণ করবে সেটা সম্ভাবনা কম। সো ওইখানকে সেই জিনিসটা যেভাবে কাজ করার কথা সেভাবেই জিনিসটাকে কাজ করতে দিতে হবে, সরকার শুধুমাত্র ফ্যাসিলিটেট করতে পারে। সেই জায়গা থেকে সরে এসে এই দৈনন্দিন কার্যক্রমের এই জোরদারের জায়গাটাতে হচ্ছে। অনেক ধন্যবাদ ডক্টর আসিফ মোহাম্মদ শাহান, আপনাকে অনেক ধন্যবাদ জুনায়েদ সাকি আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকেও অনেক অসংখ্য ধন্যবাদ। RICL টিম এক্সপার্ট জনতন্ত্র গণতন্ত্রে আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।